আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, যারা আজকের এই ক্লাসটি দেখছো তোমরা সবাই কেমন আছো? যারা ক্লাস দেখছো সবাই আমাকে একটু জানাবে তো তোমরা সবাই কেমন আছো, আমার কথা শুনতে পাচ্ছ কিনা, ঠিকঠাক আমাকে দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। আমাকে একটু জানাও, ঝটপট কমেন্ট করে একটু জানিয়ে দাও যে দেখা যাচ্ছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা। তোমাদের সাথে আজকে আমার শেষ ক্লাস, নার্সিং এর শেষ ক্লাস আজকে। যারাই দেখছো, তোমাদের যারা নার্সিং এ পরীক্ষা দিবা, তোমাদের তার দু একদিন পরেই পরীক্ষা। তো তোমাদের সাথে আজকে আমার শেষ ক্লাস, এবং আজকে ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক এবং ওভারঅল একটু সামারি করব। যে টপিক গুলো এক নজরে দেখে যাবা, এইগুলো নিয়ে কথাবার্তা বলবো আজকের ক্লাসে। আচ্ছা, অনেকে যুক্ত হচ্ছ, ধীরে ধীরে যুক্ত হচ্ছ। তোমরা যারা যুক্ত হয়েছো তারা একটু আমাকে কমেন্ট করবা। আমি পড়ায় দ্রুত চলে যেতে চাই, লেট করব না। শেষ সময়ে যে টপিক গুলো বলবো সেই টপিক গুলো একটু ভালো করে দেখে যেও। এই টপিক গুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এক নজরে এই টপিক গুলো পড়ে যাবা। দেখো, প্রাচীন সভ্যতা, আমি যে জিনিসগুলো বলছি সেই জিনিসগুলোর পরে ক্লাস শেষে আমি পিডিএফ দিয়ে দিব তোমাদেরকে, তোমরা সেই জিনিসগুলো একটু দেখে নিও। আমি পেজে পিডিএফ দিয়ে দিতে বলবো, তারা দিয়ে দিবে তোমাকে, আর তুমি আমার সাথে একটু পড়ো, খেয়াল করো। বিশ্ব ইতিহাস এবং সভ্যতা। মেসোপটেমিয়া যে সভ্যতাটা আছে, এটা হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা। পৃথিবীর সভ্যতাগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন যে সভ্যতাটা আছে তার নাম হলো মেসোপটেমিয়া সভ্যতা। এই সভ্যতাটা গড়ে উঠেছিল দুইটা নদীর তীরে, একটা হচ্ছে টাইগ্রিস আর একটা হচ্ছে ইউফ্রেটিস নদী। দজলা এবং ফোরাত নদীর তীরে এই সভ্যতাটা গড়ে উঠেছে ইরাকে। আর এই ইরাক যে দেশটা আছে, এই ইরাকের পূর্ব নামই হচ্ছে মেসোপটেমিয়া। অর্থাৎ এই মেসোপটেমিয়া অর্থ হচ্ছে দুই নদের মধ্যবর্তী স্থান। কয়টা নদ? দুইটা নদ। এই দুইটা নদের মধ্যবর্তী একটা জায়গায় হচ্ছে মেসোপটেমিয়া। মেসোপটেমিয়া সভ্যতার মধ্যে আমরা অনেকগুলো পর্যায় দেখতে পাই, আরো কিছু সভ্যতা দেখতে পাই। এই মেসোপটেমিয়ার অন্তর্ভুক্ত কিছু সভ্যতা আছে, সেটা হচ্ছে চারটা সভ্যতা। একটা হলো সুমেরীয়, অ্যাসিরীয়, ব্যাবিলনীয় এবং ক্যালেডীয়। চারটা সভ্যতা: সুমেরীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা এবং ক্যালেডীয় সভ্যতা। এই চারটা সভ্যতা আমরা দেখতে পাই। তাহলে এই যে চারটা সভ্যতা আছে, এই চারটা সভ্যতার কিছু অবদান পরীক্ষায় মাঝে মাঝে আসে, সে অবদানগুলো আমরা একটু ভালো করে দেখব। খেয়াল করো, সুমেরীয় সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতার সর্বপ্রাচীন যে, অর্থাৎ মেসোপটেমিয়া সভ্যতার অন্তর্ভুক্ত প্রথম যে সভ্যতাটা, তার নাম হলো সুমেরীয় সভ্যতা। এটা ইরাকে গড়ে উঠেছে। ইতিহাসে গিলগামেশ যে আছে, সেই গিলগামেশের ইতিহাসের প্রথম গিলগামেশ নামক একটা মহাকাব্য আছে, যে মহাকাব্যটা রচিত হয়েছিল এই সুমেরীয় সভ্যতার সময়টাতে। তাহলে গিলগামেশ নামে যে মহাকাব্য, এটা রচিত হয় কিউনিফর্ম লিপিতে। এটা একটা লিপি, লিখন পদ্ধতি। সুমেরীয় সভ্যতার মানুষদের একটা লিখন পদ্ধতির নাম হলো কিউনিফর্ম। এই কিউনিফর্ম লিপিতেই এই গিলগামেশের মহাকাব্য বা গিলগামেশ মহাকাব্য রচিত হয়েছিল। সুমেরীয় সভ্যতার মানুষরা চাকা আবিষ্কার করেছে, জল ঘড়ি আবিষ্কার করেছে, চন্দ্রপঞ্জিকা আবিষ্কার করেছে। তাহলে সুমেরীয় সভ্যতার অবদান কি কি? চাকা, জলঘড়ি, চন্দ্রপঞ্জিকা। চাকা, জলঘড়ি এবং চন্দ্রপঞ্জিকা। আর তারা কিউনিফর্ম লিপি রচনা করেছিল। সেই কিউনিফর্ম লিপিতেই কি হয়েছে? গিলগামেশের মহাকাব্যটা রচিত হয়েছিল। অ্যাসিরীয় সভ্যতা, টাইগ্রিস নদীর তীরে গড়ে উঠেছে অ্যাসিরীয় সভ্যতা। টাইগ্রিস নদীর তীরে অ্যাসিরীয় সভ্যতার মানুষরা তারা বৃত্তকে, এই যে গোলক, এই বৃত্তকে তারা 360 ডিগ্রিতে ভাগ করে। তাহলে যে সভ্যতার মানুষরা বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করে, তার নাম হচ্ছে অ্যাসিরীয় সভ্যতা। ব্যাবিলনীয় সভ্যতা। আসো, ব্যাবিলনীয় সভ্যতার স্থপতি হচ্ছে হাম্মুরাবি নামক একজন ব্যক্তি। তিনি একজন রাজা ছিলেন, হাম্মুরাবি। তাহলে ব্যাবিলনীয় সভ্যতার জনক বা স্থপতিকে? রাজা হাম্মুরাবি। রাজা হাম্মুরাবি। ওকে, ব্যাবিলনীয় সভ্যতার স্থপতি হচ্ছে রাজা হাম্মুরাবি। এটা পরীক্ষা আসে। ইতিহাসে প্রথম লিখিত আইন প্রণয়ন করেছিলেন তিনি, এই রাজা হাম্মুরাবি।
এবং তার আইনটার নামই ছিল হাম্মুরাবি আইন। খুবই কঠোর একটা আইন ছিল। পৃথিবীর প্রথম মানচিত্র পাওয়া যায় ব্যাবিলন থেকে কিছুটা দূরে গাথুর নামক একটা শহরে, উত্তর গাথুর নামক একটা শহরে। তাহলে পৃথিবীর প্রথম মানচিত্র পাওয়া যায় ব্যাবিলনের উত্তর গাথুর শহরে। তাহলে দেখো, আমরা সবচেয়ে প্রাচীন সভ্যতা বললাম মেসোপটেমীয় সভ্যতা, তারই অন্তর্ভুক্ত 4টা সভ্যতা আছে: সুমেরীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, আর একটা হলো ক্যালেডীয় সভ্যতা। খেয়াল করো, আমরা ক্লাসের পিডিএফ দিয়ে দেবো এটা তোমাদের আজকে। ক্যালেডীয় সভ্যতা, দেখো রাজা নেবুচাঁদ নেজার এই ক্যালেডীয় সভ্যতায়, ক্যালেডীয় রাজা তিনি ছিলেন, তিনি তার স্ত্রীর জন্য একটা উদ্যান নির্মাণ করেছিলেন, একটা বাগান নির্মাণ করেছিলেন, যেটাকে আমরা বলছি দ্য হ্যাঙ্গিং গার্ডেন অফ ব্যাবিলন, বা ব্যাবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত উদ্যান। সপ্তাহে, খেয়াল করো, সপ্তাহকে তারা 7 দিনে এবং প্রতিদিনকে 12 জোড়া ঘন্টায় তারা বিভক্ত করেন। তাহলে সপ্তাহকে কয় দিনে? 7 দিনে। আর প্রতিদিন যে 12 জোড়া ঘন্টা আছে, সেই 12 জোড়া ঘন্টায় বিভক্ত করেছিলেন ক্যালেডীয় সভ্যতার মানুষরা। আর ব্যাবিলনরা তারা আইনের ক্ষেত্রে অবদান রেখেন। অ্যাসিরীয়রা তারা বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করেন। আর সুমেরীয় সভ্যতার মানুষরা লিখন পদ্ধতি করেছিল, চাকা আবিষ্কার করেছিল, জল ঘড়ি আবিষ্কার করেছিল। আচ্ছা, এরপরে আমরা ঐতিহাসিক আরেকটা সভ্যতা পড়বো, তার নাম হলো মিশরীয় সভ্যতা। পরীক্ষায় আসে এখান থেকে। মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল নীল নদের তীরে। মিশরীয় সভ্যতা কোথায় গড়ে ওঠে? নীল নদের তীরে। আর ইতিহাসের জনক হেরোডোটাস যিনি আছেন, তিনি কিন্তু মিশরকে নীল নদের দান বলেছিলেন। মিশরীয় সভ্যতার মানুষরা যে লিখন পদ্ধতি করেছিল তার নাম হলো হায়ারোগ্লিফিক্স লিখন পদ্ধতি। তাহলে মিশরীয় সভ্যতার মানুষদের লিখন পদ্ধতির নাম কি? হায়ারোগ্লিফিক্স লিখন পদ্ধতি। এই হায়ারোগ্লিফিক শব্দের অর্থ হচ্ছে পবিত্র অক্ষর। কি ভাই? হায়ারোগ্লিফিক শব্দের অর্থ হচ্ছে পবিত্র অক্ষর, পবিত্র অক্ষর। দেখেন, এই মিশরীয় সভ্যতার মানুষরা কি কি করেছে? 12 মাসে যে 1 বছর, এটা তারা প্রথম আবিষ্কার করলো। 1 মাস সমান হচ্ছে 30 দিন, এটা করলো। এবং প্যাপিরাস নামক একটা গাছ আছে মিশরের নীল নদের তীরে, এক ধরনের নল খাগড়া ছাল জাতীয় একটা গাছ জন্মাতো, যার নাম হচ্ছে প্যাপিরাস গাছ, নল খাগড়া জাতীয় গাছ। সেই প্যাপিরাস গাছ থেকে তারা প্রথম লিখার উপকরণ তারা আবিষ্কার করেছিল। প্যাপিরাস গাছে ওটার উপরে লিখতো। মিশরের যে রাজা ছিল, সেই রাজাদেরকে বলা হতো ফারাও। মিশরীদের রাজাদেরকে কি বলা হতো? ফারাও রাজা বলা হতো। আচ্ছা, এরপরে আমরা একটু দেখতে চাই, মিশরের সভ্যতা চলে গেল, আমরা একটু চলে আসবো ফিনিশীয় সভ্যতা। ইতিহাসের সর্বশেষ সভ্যতার নাম হলো ফিনিশীয় সভ্যতা, যেটা লেবাননে গড়ে উঠেছিল। লেবানন, বর্তমানে যে লেবানন আমরা দেখি, মধ্যপ্রাচ্যের যে দেশ লেবানন, এশিয়া মহাদেশের মধ্যে, সেই লেবাননে গড়ে উঠেছিল। তারা কি করলো? 22টি বর্ণমালা উদ্ভাবন করে। 22টি বর্ণমালা উদ্ভাবন করেন যে সভ্যতার মানুষরা, তার নাম হচ্ছে ফিনিশীয় সভ্যতা। রোমানদের ক্ষেত্রে অবদান কি? রোমানরা আইনের ক্ষেত্রে অনেক অবদান রেখেছিল। আইনের ক্ষেত্রে রোমান সভ্যতা গড়ে উঠেছে ইতালিতে। আইনের ক্ষেত্রে রোমানদের অবদান আছে, আইনের ক্ষেত্রে। এবং কলোসিয়াম নামক যে সপ্তাশ্চর্য, এটা পরীক্ষায় আসে। কলোসিয়াম কোথায় অবস্থিত? ইতালিতে। যে কলোসিয়াম সপ্তাশ্চর্য, এটা তারা বানিয়েছে। কলোসিয়াম, যেমন আমরা কি আলোচনা করেছিলাম? আমরা বলছিলাম যে রোমান সম্রাট জুলিয়াস সিজার, তাই না? জুলিয়াস সিজার কি রোমান সম্রাট না? সেই রোমান সম্রাট কিন্তু জুলিয়াস সিজার, তার একটা উক্তি আছে, এলাম দেখলাম জয় করলাম। এলাম দেখলাম জয় করলাম। আসল সিন্ধু সভ্যতা খুবই গুরুত্বপূর্ণ। সিন্ধু সভ্যতা এটা পাওয়া যায় পাকিস্তান এবং ভারতে, দুইটা জায়গায় পাওয়া যায়। প্রাচীন সভ্যতা, যেটা খ্রিস্টপূর্ব 3500 থেকে 1500 খ্রিস্টপূর্ব পর্যন্ত এটা সময়কাল ছিল সিন্ধু সভ্যতা। সিন্ধু নদের তীরে গড়ে উঠেছে এই সভ্যতাটা। তো এই সভ্যতার দুইটা গুরুত্বপূর্ণ নগরী, একটা হচ্ছে হরপ্পা আর একটা হলো মহেঞ্জোদারো। হরপ্পা আর কি মহেঞ্জোদারো যে নগরী, এই দুইটা নগরী আবিষ্কার করেছিল কে কে? দেখো, হরপ্পা নগরী আবিষ্কার করেছিল 1921 সালে দয়ারাম সাহানি। হরপ্পা নগরী আবিষ্কার করেন দয়ারাম সাহানি। এবং 1922 সালে মহেঞ্জোদারো আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আর এই সভ্যতার অবদান কি?
এই সভ্যতার যদি তাকাই, এই সভ্যতার ভিডিও দেখতে গেলেও তো আমরা দেখতে পাই যে তাদের যে বিল্ডিং বা নগর ব্যবস্থা প্রচুর সুন্দর ছিল, অর্থাৎ তাদের নগর অঞ্চল পরিকল্পনা খুবই ভালো ছিল, পয় নিষ্কাশন ব্যবস্থা অনেক ভালো ছিল তাদের এই সভ্যতার। তোমরা বাহুবালী মুভি দেখছো না? বাহুবালী মুভি, সে বাহুবালী মুভির মধ্যে যে দেখো বিশাল একটা রাজ্য দেখায়, মাহেশমাতি সাম্রাজ্য দেখায় না, ওটা কিন্তু সিন্ধু সভ্যতা থেকে ইন্সপায়ারেশন নিয়েছিল। ওই রকমই ছিল সিন্ধু সভ্যতার মানুষজন এবং সিন্ধু সভ্যতার যে নগরীগুলা। এই জন্য আধুনিক পয় নিষ্কাশন ব্যবস্থা এবং এই তোমার নগর অঞ্চল পরিকল্পনা খুব সুন্দর দেখা যায় যে সভ্যতায়, সেটা হলো সিন্ধু। এবং এই সভ্যতার মধ্যে প্রথম সিল মোহর এটার ব্যবহার হয়েছিল, এবং বাটখারা আছে না, সেই বাটখারার ব্যবহার হয়েছিল সিন্ধু সভ্যতায়। পরীক্ষা এই অবদান থেকে আসলে ভালো করে দেখে যেতে হবে। আসো এরপরে আসো, আমরা চৈনিক সভ্যতা গড়ে উঠেছে চীনে, এটা জানি। এখানে আরেক কয়েকটা জিনিস একটু পড়তে হবে। গ্রিক সভ্যতা, গ্রিক প্রাচীন গ্রিসে গড়ে উঠেছিল গ্রিক সভ্যতা। পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন এবং নগর সভ্যতা এবং গণতন্ত্রের উদ্ভব ঘটে যে দেশে, তার নাম হচ্ছে প্রাচীন গ্রিস। তাহলে গ্রিক সভ্যতা গড়ে উঠেছে কোথায়? প্রাচীন গ্রিসে। পেরু, পেরুর মাচু পিচু, খেয়াল করেন এই যে পেরুতে আছে মাচু পিচু সভ্যতা, পেরুর মাচু পিচু হলো ইনকা সভ্যতার নিদর্শন। তাহলে ইনকা নামক একটা সভ্যতা আছে যেটা দেখা যায়, পেরুতে। কোথায় দেখা যায়? পেরুতে। পেরুতে কি দেখা যায়? মাচু পিচু যে নিদর্শন, সেটা হলো ইনকা সভ্যতার নিদর্শন। হিব্রু সভ্যতা, হিব্রু, এই হিব্রু সভ্যতা গড়ে উঠেছিল জেরুজালেমকে কেন্দ্র করে। আমরা জানি এই জেরুজালেম হচ্ছে পবিত্র স্থান, তাই না? জেরুজালেম কি পবিত্র স্থান না? অর্থাৎ মুসলমানদের জন্য, খ্রিস্টানদের জন্য আর ইহুদিদের জন্য এই জেরুজালেম হচ্ছে পবিত্র স্থান। বুঝতে পেরেছ? এই হলো অবস্থা। এই জিনিসগুলো একটু ভালো করে সভ্যতা থেকে দেখা লাগবে, এই জিনিসগুলো ভালো করে সভ্যতা থেকে দেখা লাগবে। আমি একবার রিভিশন করায় দিলাম। আচ্ছা, এরপরে আমরা যেই জিনিসটা আলোচনা করতে চাই, যে জিনিসটা করতে হবে, সেটা হলো এই যে প্রাচীন গ্রিসে যে জ্ঞান চর্চা হতো, গ্রিক দার্শনিক গুলো থেকে একটু ভালো করে দেখে নিবা। স্পা, দার্শনিকদেরকে আমরা স্পা নামে প্রকাশ করি। জ্ঞান চর্চা গ্রিক দার্শনিক সক্রেটিস, এস থেকে হচ্ছে সক্রেটিস, পি থেকে হচ্ছে প্লেটো, এ থেকে হচ্ছে অ্যারিস্টটল, আর এ থেকে আলেকজান্ডার। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার। তাহলে সক্রেটিসের ছাত্রকে প্লেটো, প্লেটোর ছাত্রকে অ্যারিস্টটল, অ্যারিস্টটলের ছাত্রকে আলেকজান্ডার। অর্থাৎ শিক্ষক এবং ছাত্রের যে মধ্যাকার সম্পর্ক সেটা। ওকে, দেখো এখানে কি বলছে? সক্রেটিস, এই সক্রেটিসকে বলা হয় জ্ঞানের পিতা বা ফাদার অফ নলেজ। জ্ঞানের পিতা, প্রচুর জ্ঞান তিনি ছিলেন, তাকে এই জন্য জ্ঞানের পিতা বলা হতো। এবং তাকে ফিলোসফি, দর্শন অফ ফিলোসফির জনক বলা হয়, দর্শনের জনক বলা হয়। আর এই সক্রেটিসের মৃত্যু হয়েছিল হেমলোক লতা, যেটা গুল্ম জাতীয় একটা উদ্ভিদ, সেই হেমলোক লতার বিষ পানে সক্রেটিসের মৃত্যু হয়েছে। তাহলে হেমলোক লতার বিষ পানে যে দার্শনিকের মৃত্যু হয় তার নাম হচ্ছে সক্রেটিস। সক্রেটিস কিছু চমৎকার উক্তি করেছেন, এই উক্তিগুলো পরীক্ষায় মাঝে মাঝে আসে। তিনি বলেছেন নলেজ ইজ ভার্চু, জ্ঞানই পুণ্য। কি বলেছেন? ভার্চু ইজ নলেজ, সদ্গুণই জ্ঞান। তাহলে নলেজ ইজ ভার্চু অর্থাৎ জ্ঞানই পুণ্য। এরপরে তিনি বলছেন ভার্চু ইজ নলেজ, সদ্গুণই হচ্ছে জ্ঞান। তিনি বলেছেন নো দাই সেলফ, নিজেকে জানো। এটা একটা চমৎকার উক্তি, যে তুমি কিছু করতে চাও, তুমি কি তোমার মধ্যকে, তোমার ভেতরে কি আছে, তুমি কতটুকু জানো, কতটুকু পারো, এটা আগে জিজ্ঞেস করতে হবে। নো দাই সেলফ, নিজেকে জানো। নো দাই সেলফ মানে কি? নিজেকে জানো। সবার আগে নিজেকে জানতে হবে, নিজেকে চিনতে হবে, তাহলে তুমি ভালো কিছু করতে পারবা। আচ্ছা, এরপর তিনি বলছেন উই ওয়ান্ট জাস্টিস। আমরা বলি না উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, বলি না? এইটাই তিনি প্রথম বলেছিলেন, উই ওয়ান্ট জাস্টিস। তিনি বলেছেন আই টু ডাই, আই টু ডাই, ইউ টু লিভ, হুইচ ইজ বেটার অনলি গড নোস। আমি মরবো, তুমি বাঁচবে, তা অধিক ভালো জানবে ঈশ্বর।
আমি মরবো তুমি বাঁচবে তা অধিক ভালো জানবে কে? ঈশ্বর জানবে। বুঝতে পেরেছি? তাহলে আই টু ডাই ইউ টু লিভ হুইচ ইজ বেটার অনলি গড নোস। আমি মরবো তুমি বাঁচবে তা অধিক ভালো জানবে ঈশ্বর। তাহলে এই সক্রেটিসের উক্তিগুলো কিন্তু পরীক্ষায় আসে, ভালো করে একটু পড়তে হবে। কি বলেছে? তিনি জ্ঞানের পিতা, তিনি দর্শনের জনক, হেমলগ্নতার বিষপানে তার মৃত্যু হয়। তিনি বলেছেন সদ্গুণী জ্ঞান, ভার্চু ইজ নলেজ। তিনি বলেছেন নলেজ ইজ ভার্চু, জ্ঞানই পুণ্য। তিনি বলেছেন উই ওয়ান্ট জাস্টিস। তিনি বলেছেন নো thyself। তিনি বলেছেন আই টু ডাই ইউ টু লিভ হুইচ ইজ বেটার অনলি গড নোস। আমি মরবো তুমি বাঁচবে তা অধিক ভালো জানবে ঈশ্বর। সক্রেটিসের ছাত্র হলো আবার প্লেটো। খেয়াল করো, সক্রেটিসের ছাত্রকে প্লেটো। তার শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে একাডেমিয়া। পৃথিবীতে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, পৃথিবীতে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন তিনি হচ্ছেন প্লেটো। তার শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? প্লেটো। তার যে গ্রন্থ আছে রিপাবলিক, ডায়ালগ, স্টেটমেন্ট। প্লেটোর গ্রন্থে কি? রিপাবলিক, ডায়ালগ এবং স্টেটমেন্ট প্লেটোর গ্রন্থ। তিনি একটা চমৎকার উক্তি বলেছেন, খুবই অসাধারণ উক্তি, সেটা শোনো। তিনি বলেছেন শাসক যদি হয় ন্যায় পরায়ণ, ন্যায় পরায়ণ হয়, তাহলে আইন অনাবশ্যক, আইন লাগবেই না। শাসক ন্যায়, তাহলে আইন লাগবে না। এই কথা অনাবশ্যক বলেছে, আবশ্যক না, অনাবশ্যক। এরপর আবার তিনি বলছেন কিন্তু শাসক যদি হয় দুর্নীতি পরায়ণ, শাসক যদি নিজেই দুর্নীতি করে, তাহলে আইন নিরর্থক, আইন দিয়েও কিছু হবে না। কি উক্তি দেখো। তাহলে শাসক যদি হয় ন্যায় পরায়ণ, আইন অনাবশ্যক। শাসক যদি হয় দুর্নীতি পরায়ণ, আইন নিরর্থক। এই কথা বলেছেন কে? প্লেটো বলেছেন। এরপর তিনি বললেন নলেজ ইজ, তিনি বলছেন ভার্চু ইজ নলেজ এন্ড ক্যান বি অ্যাকুয়ার্ড। অর্থাৎ এই যে সদ্গুণী যে পুণ্য, মানে জ্ঞানী যে সদ্গুণ, এটা হচ্ছে আমরা অ্যাকুয়ার করতে পারি, এই কথাই তিনি বলেছেন। এরপরে বলেছেন ভার্চু ইজ নলেজ এন্ড এডুকেশন ইজ দ্য মেইন থিং অ্যাকুয়ার ভার্চু। শিক্ষা লাগবে সদ্গুণ অর্জন করার জন্য। প্লেটোর ছাত্র আবার হলো অ্যারিস্টটল। খেয়াল করো, খুবই চমৎকার একটা জায়গা। প্লেটোর ছাত্রকে? অ্যারিস্টটল হলো প্লেটোর ছাত্র। আমরা দেখেছি প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে একাডেমিয়া, আর অ্যারিস্টটলের শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে লাইসিয়াম। এই দুইটার মধ্যে মাঝে মাঝে প্যাচ লাগে, তোমাদের পরীক্ষার মধ্যে ভুল করে ফেলো, কাজে ভুল করা যাবে না, এই দুইটা ভুল করা যাবে না। ওকে, কি বলছিলেন দেখো, কি বলছে দেখো। তিনি অ্যারিস্টটল কি? তিনি রাষ্ট্রবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, জীববিজ্ঞান, নীতিবিজ্ঞান, যুক্তিবিদ্যা, তর্কশাস্ত্রের জনক। তাহলে রাষ্ট্রবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, জীববিজ্ঞান, নীতিবিদ্যা, তর্কশাস্ত্র সবকিছুর জনক কে? সবকিছুর জনক হচ্ছে অ্যারিস্টটল। বুঝতে পেরেছি? তাহলে দেখো, তিনি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের জনক, তার গ্রন্থের নাম হলো পলিটিক্স। তিনি যেহেতু নীতিবিজ্ঞানের জনক, তাহলে তার নীতি, ইথিক্স। নীতি মানে কি? ইথিক্স। তিনি যুক্তিবিদ্যার জনক, তাহলে গ্রন্থ হলো লজিক্স, তার গ্রন্থ হচ্ছে রেটরিক। তাহলে গ্রন্থ কি? পলিটিক্স, ইথিক্স, লজিক, রেটরিক। পলিটিক্স, ইথিক্স, লজিক, রেটরিক। বুঝতে পেরেছেন? বর্তমানে বাংলাদেশ সরকারের নাম কি? গণপ্রজাতন্ত্রী নাকি জনগণতন্ত্র? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বুঝতে পেরেছেন? সরকার বদল হয়েছে, জনগণের ভোটের মাধ্যমে সরকার আসছে। আচ্ছা, আমরা অ্যারিস্টটলের উক্তিগুলো দেখবো। এই খুবই চমৎকার কিছু কথা বলেছেন, খুবই চমৎকার। কি বলছেন দেখেন, ম্যান ইজ সোশিয়াল অ্যান্ড পলিটিক্যাল অ্যানিমেল। মানুষ হলো সামাজিক এবং রাজনৈতিক জীব। তাহলে মানুষ সামাজিক এবং কি? রাজনৈতিক জীব। 2 নম্বর উক্তি বলছে যারা সমাজে বসবাস করে না। খেয়াল করবা কি বলেছে? যারা সমাজে বসবাস করে না তারা হয় দেবতা না হয় পশু। যারা সমাজে বসবাস করে না তারা হয় দেবতা না হয় পশু। কারণ দেবতারাও সমাজে বসবাস করে না, পশুরাও সমাজে বসবাস করে না। পশুর সাথে তুলনা করেছে, দেবতার সাথেও তুলনা করছে, পশুর সাথেও তুলনা করছে। যারা সমাজে বসবাস করে না তারা হয় দেবতা আর না হয় পশু। তিনি বলেছেন আইন হলো পক্ষপাতহীন যুক্তি। আইনের মধ্যে এরকম নাই যে ও বড়, ও ছোট, ও মন্ত্রী মিনিস্টারের ছেলে, আমি এই জন্য আর ওর জন্য আইন একটা, আমি গরিব ঘরের সন্তান এই জন্য আমার জন্য আইন একটা। আইনের মধ্যে কোনো পক্ষপাতিত্ব করার সুযোগ নাই। তাহলে আইন হলো
পক্ষপাতহীন যুক্তি। আইন, ল ইজ ইকুয়াল ফর অল, ল সবার জন্য সমান। বুঝতে পেরেছেন? এই কথা বলেছেন কে? এই কথা বলেছেন অ্যারিস্টটল। অ্যারিস্টটলের ছাত্র ছিলেন হলো আলেকজান্ডার। আলেকজান্ডার নাম শুনেছো তাই না? আলেকজান্ডার, তার জন্ম হলো প্রাচীন গ্রিসে, কিন্তু সে রাজা হলেন মেসিডোনিয়ার। প্রাচীন গ্রিসে জন্ম, আর রাজাকার মেসিডোনিয়ার রাজা, রাজাকার মেসিডোনিয়ার রাজা ছিলেন। তো তিনি 335 অব্দে, খ্রিস্টপূর্ব 335 অব্দে মেসিডোনিয়ার রাজা হয়েছিলেন। আর তিনি ভারতবর্ষ আক্রমণ করেন 300 খ্রিস্টপূর্ব 327 অব্দে। আমরা খ্রিস্টপূর্বের সময়গুলো পিছন দিকে যেতে থাকে। তাহলে 35-এ তিনি রাজা হলেন, 27-এ তিনি ভারতবর্ষে এসে আক্রমণ করলেন। তার সেনাপতির নাম ছিল সেলিউকাস। তো আক্রমণ করে তিনি ফিরে যান 325 খ্রিস্টপূর্বে। তিনি ফিরে যান 325 খ্রিস্টপূর্বে। 323-এ তিনি ব্যাবিলনে মারা যান, অর্থাৎ ব্যাবিলনের ইরাকে তিনি মারা যান। তাহলে জন্ম গ্রিসে, রাজা হইল মেসিডোনিয়ার, মারা গেল হলো ব্যাবিলনে। আর তার সমাধিটা রয়েছে আলেকজান্দ্রিয়া নামক একটা জায়গা, সেটা হলো মিশরে। এবং তার নাম অনুসারেই এই আলেকজান্দ্রিয়া বা আলেকজান্দ্রিয়ার নামকরণ করা হয়। তাহলে সময় আলেকজান্ডারের নাম অনুসারে নামকরণ করা হয়। বুঝতে পারলাম? আলেকজান্ডারের নাম অনুসারে। ওকে, এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। সবাই একটু বলেন, বাংলাদেশের সাংবিধানিক নাম কি? বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বলেন কি অবস্থা? ক্লিয়ার? তো এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এগুলো থেকে আসে। আপনাদের আন্তর্জাতিক এমনিতেই কম আসে নার্সিং এ, তাও আমি একটু দেখাই দিলাম এই জায়গাগুলো। আচ্ছা, এরপরে আমরা আরো কিছু জিনিস একটু আলোচনা করে দিতে চাই। সেটা হচ্ছে বিশ্বের বিখ্যাত কিছু কারাগার। বিশ্বের বিখ্যাত কিছু কারাগার দেখেন, বাস্তিল দুর্গ, এটা আছে ফ্রান্সে। বাস্তিল দুর্গ একটা কারাগার, যেটাকে উদ্দেশ্য করে, কেন্দ্র করে ফরাসি বিপ্লবটা হয়েছিল। তাহলে বাস্তিল দুর্গ কারাগারটা কোথায় আছে? ফ্রান্সে। এটা বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে, বাস্তিল দুর্গ, এই কারাগারটা। হ্যাঁ, বাস্তিল দুর্গ। আচ্ছা, এরপর আবু গারিব কারাগার, এটা আছে ইরাকে। আবু গারিব ইরাক, কিন্তু এভিন হলো ইরান। তাহলে ইরাকে যে কারাগার আছে তার নাম হলো আবু গারিব, আর ইরানে যে কারাগার আছে তার নাম হলো এভিন। মিয়ানমারে যে কারাগার আছে তার নাম হলো ইনসেইন, ইনসেইন কারাগার মিয়ানমার। তাহলে বাস্তিল দুর্গ ফ্রান্সে, আবু গারিব কারাগার হচ্ছে ইরাকে, ইনসেইন কারাগার মিয়ানমারে, এভিন কারাগার হচ্ছে ইরানে। গুয়ান্তানামো বে একটা কারাগার আছে, খুবই জঘন্য একটা জায়গা, কুখ্যাত একটা কারাগার। সেই কুখ্যাত কারাগার কোথায় আছে? কিউবাতে। গুয়ান্তানামো কারাগার কোথায় আছে? কিউবা। আর বাগরাম কারাগার রয়েছে কোথায়? আফগানিস্তান। এটাও পরীক্ষা আসে যে বাগরাম কারাগার কোথায় আছে? আফগানিস্তান। বাগরাম কারাগার কোথায়? আফগানিস্তান। এরপরে দেখেন, পাকিস্তানের একটা কারাগার আছে, তার নাম হচ্ছে মিয়ানওয়ালি কারাগার। মিয়ানওয়ালি কারাগার কোথায় আছে? পাকিস্তানে। আর সেদনিয়া কারাগার রয়েছে সিরিয়া। সেদনিয়া কারাগার কোথায় আছে? সিরিয়া। বুঝতে পারলাম? এই যে কারাগার গুলো আছে, এই কারাগার গুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। একজন প্রশ্ন করেছে যে রোমান
সাম্রাজ্যের স্থপতিকে? আসলে রোমান সাম্রাজ্যের স্থপতি স্পেসিফিক ভাবে তো একজন না, এখানে অনেকগুলো শাসক ছিল, রোমানরা ছিলেন। তো তারা বিভিন্ন সময়ে তাদের আমলে এই সভ্যতাগুলো গড়ে উঠেছিল। যেমন রোমানদের মধ্যে যারা ছিলেন এর মধ্যে একটা হচ্ছে মার্কাস ভিট্রুভিয়াস পোলিও। জুলিয়া আক্তার বলেছেন, প্রশ্ন করেছেন। যেমন রোমানদের যে রাজারা ছিলেন এর মধ্যে অনেকগুলো স্থাপত্য ছিল, অনেকগুলো মানুষ ছিলেন। এদের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিরা এই সাম্রাজ্য তারা নিজেদের মতো করে গড়ে উঠেছিলেন। বুঝতে পেরেছেন? এখানে একজনের নাম বলা যায় না, অনেকজন ব্যক্তি ছিলেন। এর মধ্যে ছিলেন একজন মার্কাস ভিট্রুভিয়াস পোলিও। তারপরে ছিল অ্যাপোলোডারাস ছিলেন, হ্যাড্রিয়ান ছিলেন, জুলিয়া আক্তার বলেছেন, হ্যাড্রিয়ান ছিলেন, সিজার ছিলেন, আরো অনেকে ছিলেন। আচ্ছা, আসেন বিভিন্ন দেশের রাজা বা সম্রাটদের উপাধি দেখেন। রাশিয়ার যে রাজা আছে সে রাশিয়ার রাজা হলো জার। রাশিয়ার রাজাদেরকে আমরা বলি জার। আর জার্মানি হলো কাইজার। তাহলে রাশিয়া জার, জার্মানি কাইজার। জাপানের রাজার উপাধি হচ্ছে মিকাডো। চীনের রাজার উপাধি হলো সান অফ গড। চীনের রাজার উপাধি কি? সান অফ গড। ফ্রান্সের রাজার উপাধি হচ্ছে লুই। ফ্রান্সের রাজার উপাধি কি? লুই রাজা। ফ্রান্সের লুই রাজা। ফ্রান্সের রাজার উপাধি হচ্ছে লুই। তাহলে খেয়াল করেন কি বলছি আমরা কি বলছি? আমরা বলছি যে জাপান, তাহলে জাপানের হলো মিকাডো, চীন হলো সান অফ গড, ফ্রান্সের হচ্ছে লুই, জার্মানি কাইজার, রাশিয়া জার। আমরা দেখেছি মিশরে যে পূর্বে যে রাজারা ছিল সে মিশরের রাজাদেরকে কি বলা হতো? মিশরের রাজাদেরকে বলা হতো ফারাও। বুঝতে পেরেছেন? ভাইয়া জিকের কোনো সাজেশন দেওয়া হবে না? কোন কোন টপিক গুরুত্বপূর্ণ বলে দিলে ভালো হয়। হ্যাঁ, আমরা আজকের ক্লাসে বলে দিব কোন কোন টপিক, তুমি দেখে যাবা। পৃথিবীর গুরুত্বপূর্ণ কিছু দেশের ভাষা আসো একটু দেখে যাও। শ্রীলঙ্কার ভাষা হচ্ছে সিংহলি, মালদ্বীপ দিবেহি, ভুটানের ভাষা হচ্ছে দোজংখা। তাহলে শ্রীলঙ্কা সিংহলি, মালদ্বীপ দিবেহি, ভুটানের ভাষা হলো দোজংখা, আফগানিস্তানের ভাষা হচ্ছে পশতুন, কম্বোডিয়ার ভাষা হচ্ছে খেমার ভাষা হলো কম্বোডিয়া, ইন্দোনেশিয়ার ভাষা হলো বাহামা, ঘানার ভাষা আকান, ব্রাজিলের ভাষা পর্তুগিজ, ইরান হলো ফার্সি ভাষার দেশ, স্পেন স্প্যানিশ, ভ্যাটিকান সিটি ল্যাটিন ভাষা, নেদারল্যান্ডের ভাষা হচ্ছে ডাচ। এগুলো তোমরা জানো। নিচে কয়েকটা ব্যতিক্রম তথ্য আছে, এটা একটু দেখতে হবে। যেমন জার্মান ভাষায় কথা বলে অস্ট্রিয়ার মানুষজন। অস্ট্রিয়া একটা দেশ আছে সেখানকার। মালয়েশিয়া ছাড়া মালয় ভাষায় কথা বলে ব্রুনাইয়ের মানুষরা। মালয়েশিয়া ছাড়া মালয় ভাষায় কথা বলে কারা? ব্রুনাইয়ের মানুষ। পর্তুগাল ছাড়া পর্তুগিজ ভাষায় কথা বলে ব্রাজিলের মানুষরা। আর নেদারল্যান্ড ছাড়াও ডাচ ভাষায় কথা বলে সুরিনামের মানুষরা। কেন? কারণ হচ্ছে এই যে ব্রাজিল একটা সময় পর্তুগিজের উপনিবেশ ছিল, সুরিনাম নেদারল্যান্ডের উপনিবেশ ছিল, এই কারণে তারা এই ভাষায় কথা বলে। বুঝতে পেরেছি? আচ্ছা, আরো কিছু জিনিস একটু দেখতে চাই আমরা, সেই জিনিসগুলা যেমন বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী মুদ্রাগুলো পরীক্ষায় আসে। আমি জাস্ট এক নজরে তোমাদেরকে একটু পড়াই দিব, তোমরা দেখে যেও। হ্যাঁ, রাজধানী মুদ্রাগুলা সাজেশন দিয়ে দিব, আর কিছুক্ষণ পড়িয়ে নি তারপর সাজেশন দিয়ে দিব। তোমরা শেষ মুহূর্তে কি কি দেখবা, ঠিক আছে? দেখো, ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু, মুদ্রা হলো গুলট্রাম। ভুটান থিম্পু গুলট্রাম। মায়ানমার নাইপিডো কিয়াপ। মায়ানমারের রাজধানী নাইপিডো, মুদ্রা হচ্ছে কিয়াপ। থাইল্যান্ড ব্যাংকক বাদ। থাইল্যান্ডের মুদ্রা হচ্ছে বাদ, অনেক বেশি পরীক্ষায় আসে এটা। পূর্ব তিমুর রাজধানী হচ্ছে দিল্লি, মুদ্রা হচ্ছে ডলার। এই পূর্ব তিমুর দেশটার নাম পরিবর্তন হয়েছে, এই দেশটার নাম হচ্ছে তিমুর লিসত, এখন নতুন নাম। ইন্দোনেশিয়া জাকার্তা, রুপি বা রুপাইয়া। ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে জাকার্তা, মুদ্রা হচ্ছে রুপি বা রুপাইয়া। মালয়েশিয়া পুত্রজয়া, আর মুদ্রা হচ্ছে রিঙ্গিট। মালয়েশিয়ার রাজধানী আরেকটা আছে কুয়ালালামপুর, এটা হলো প্রশাসনিক রাজধানী পুত্রজয়াটা, আরেকটা হচ্ছে কুয়ালালামপুর। লাওস একটা দেশ আছে, তার রাজধানী হচ্ছে ভিয়েন্তিয়ান, মুদ্রা হলো কিপ। লাওস ভিয়েন্তিয়ান কিপ, এটাও পরীক্ষা অনেক বেশি আসে। লাওস ভিয়েন্তিয়ান কিপ। ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয়, আর মুদ্রা হচ্ছে ডং, পরীক্ষা আসে ডং। ভিয়েতনাম হ্যানয় ডং।
কম্বোডিয়া, খেয়াল করেন, কম্বোডিয়া, নমপেন রিয়াল, মুদ্রাও পড়তে হবে, রাজধানী পড়তে হবে। ফিলিপাইনের রাজধানী হচ্ছে ম্যানিলা, মুদ্রা হচ্ছে পেসো, এটাও পরীক্ষায় আসে, ফিলিপাইনের রাজধানী মুদ্রা পেসো। কাজাখস্তান আস্তানা আর মুদ্রা হলো তেঙ্গে, কাজাখস্তান আস্তানা তেঙ্গে। তোমাদেরকে যখন পিডিএফটা দিয়ে দিব, এই পিডিএফ এর যে স্টার চিহ্নগুলো দেওয়া আছে এগুলো ভালো করে পড়বা, এটা তোমাদের জন্যই পিডিএফটা। স্টার চিহ্ন দেওয়া যেগুলো আছে সেগুলো ভালো করে পড়বা, আমি যেগুলো বলছি সেগুলো পড়ে যাবা। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি ইসরায়েল জেরুজালেম নিউ শেকেল, ইসরায়েল জেরুজালেম নিউ শেকেল। লেবানন বৈরুত পাউন্ড, লেবাননের রাজধানী হচ্ছে বৈরুত, মুদ্রা হচ্ছে পাউন্ড। জাপান টোকিও ইয়েন, চীন বেইজিং ইউয়ান। তোমরা দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া দুইটাই জানো, দুইটার মুদ্রাই হচ্ছে ওন। দক্ষিণ কোরিয়ার রাজধানী হচ্ছে সিওল আর উত্তর কোরিয়া হচ্ছে পিয়ংইয়ং, আর দুই দেশের মুদ্রাই হচ্ছে ওন। আচ্ছা, এরপরে আমরা একটু নরওয়ের দিকে আসতে চাই। নরওয়ের রাজধানী হচ্ছে অসলো, মুদ্রা হচ্ছে ক্রোনা। নরওয়ে, অসলো, ক্রোনা। নামিবিয়া র্যান্ড, এটাও পরীক্ষা আসে, নামিবিয়ার মুদ্রা হচ্ছে র্যান্ড। ঘানা আক্রা শেডি, পড়ে যাবা, পিডিএফ দিয়ে দিলে পড়বা। হাইতি পোর্ট অফ প্রিন্স গুরদে, হাইতির রাজধানী হচ্ছে পোর্ট অফ প্রিন্স আর মুদ্রা হচ্ছে গুরদে, গুরদে। ওকে, গুরদে। ব্রাজিল ব্রাসিলিয়া, এই রাজধানীটা আসে, ব্রাজিল ব্রাসিলিয়া আর মুদ্রা হচ্ছে রিয়াল। ব্রাজিল পর্তুগালের উপনিবেশীয় হচ্ছে দেশটা, অর্থাৎ আমরা দক্ষিণ আমেরিকার একটা দেশ হচ্ছে ব্রাজিল। ফুটবলের উর্বর ভূমি বলা হয় দক্ষিণ আমেরিকা। ভাইয়া পিডিএফ কোথায় পাবো? পিডিএফ আমাদের ক্লাস শেষে এই যে আমার স্কুল যে পেজটা আছে, এই আমার স্কুল পেজে দিয়ে দিব। জুলি আক্তার বলছে, ভাই বাংলাদেশে কতটি উপজাতি রয়েছে? বাংলাদেশে উপজাতি টোটাল 50টা, টোটাল 50টা উপজাতি রয়েছে। যদি অপশনে 50টি না পাও তাহলে 48টা উপজাতি দেখাবা, টোটাল মোট উপজাতি হলো 50টি। আচ্ছা, আমরা আরো কয়েকটা জিনিস একটু পড়তে চাই, সেটা কি জানো? সেটা হলো, আমি তোমাকে দেখাই দিচ্ছি, কয়েকটা জিনিস দেখতে হবে। বিভিন্ন দেশের সংবাদ সংস্থাগুলো মাঝে মাঝে পরীক্ষা আসে, তোমাদের আন্তর্জাতিক পার্ট থেকে যদিও কম আসে, আমি একটু এই জায়গা থেকে পরীক্ষা আসে। সেটা কি? যেমন পৃথিবীর সবচেয়ে প্রাচীন সংবাদ সংস্থা হচ্ছে এএফপি, ফ্রান্সের একটা সংবাদ সংস্থা এএফপি, অ্যাসোসিয়েট অফ ফ্রান্স প্রেস, অ্যাসোসিয়েট ফ্রান্স প্রেস, যেটা এএফপি 1835 সালে প্রতিষ্ঠা হয়েছে। যুক্তরাজ্য, এই যুক্তরাজ্যের সংবাদ সংস্থা হচ্ছে রয়টার্স, রয়টার্স এবং হচ্ছে বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, রয়টার্স। রাশিয়ার সংবাদ সংস্থা হচ্ছে তাস, ইটার এবং ইন্টারফ্যাক্স। তাস, ইটার, ইন্টারফ্যাক্স তিনটাই দেখতে হবে, তাস, ইটার, ইন্টারফ্যাক্স। সিরিয়া হচ্ছে সানা, সিরিয়া কি? সানা। তুরস্ক আনাতোলিয়া, যুক্তরাষ্ট্রটা লাগবে। এপি, এপি যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা হচ্ছে এপি। তারপর হচ্ছে ভিওএ, ভয়েস অফ আমেরিকা। সিএনএন, কেবল নিউজ নেটওয়ার্ক, সিএনএন কি? কেবল নিউজ নেটওয়ার্ক। কাতারের সংবাদ, কাতার ভিত্তিক একটা টিভি চ্যানেলের নাম হচ্ছে আল জাজিরা, আল জাজিরা টিভি চ্যানেল। জাপানের সংবাদ সংস্থা হচ্ছে কিয়োডো নিউজ। চীন সিনহুয়া, দেখে রাখবা, চীন সিনহুয়া। ইন্দোনেশিয়া আন্তারা। ফিলিস্তিন ওয়াফা, ফিলিস্তিনের সংবাদ সংস্থা হচ্ছে ওয়াফা। দেখবা এই কয়টা জিনিস একটু ভালো করে দেখবা, পরীক্ষা এই জায়গা থেকে আসার সম্ভাবনা আছে, যদি আসে এই জায়গাগুলো থেকে আসবে, আসার সম্ভাবনা আছে। বুঝতে পারলাম, বুঝতে পারলাম। ওকে, আমাদের আজকে তো একদম রিভিশন ক্লাস, যেই জিনিসগুলা বলছি সেই জিনিসগুলা দেখতে হবে। ওকে, বলো, আমার কাছে বলো ক্লিয়ার কিনা, তুমি আমাকে বলো ক্লিয়ার কিনা, এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার হয়েছে কিনা? এই পর্যন্ত ক্লিয়ার? সবাই একটু আমাকে বলো তো ভাই, ক্লিয়ার কিনা? শেষ মুহূর্তের ক্লাস, শেষ মুহূর্তে একটু ভালো করে, এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলা, এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট তো বলেই দিচ্ছি কোনগুলা। এই সবগুলো দেশের রাজধানী মুদ্রার নাম কি মনে রাখতে হবে, হ্যাঁ? ইম্পর্টেন্ট গুলোই তো মনে পড়ায় দিচ্ছি, গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, এরপরে আমরা একটু দেখতে চাই
রাজধানী, মুদ্রা, সংবাদ সংস্থা চলে গেল। আমরা কিছু গেরিলা দল পড়ে রাখি। বিভিন্ন দেশের গেরিলা দল মাঝে মাঝে আসে পরীক্ষায়। গেরিলা দলগুলো, বিভিন্ন দেশের গেরিলা দল পরীক্ষায় মাঝে মাঝে আসে। সেই গেরিলা দলগুলো একটু দেখি। সবাই একটু একটু শেয়ার করো তো ক্লাসটা। সবাই একটু ক্লাসটা শেয়ার করো তো। সবাই একটু ক্লাসটা শেয়ার করো তো। সবাই ক্লাসটা শেয়ার করো। সবাই একটু দ্রুত শেয়ার করো। এই যে কষ্ট করে তোমাদেরকে ফ্রিতে ক্লাস নিচ্ছি, এই জন্য তো অন্তত একটু শেয়ার করে দিবা না? সব দ্রুত কমেন্ট করবা, শেয়ার করবা। আসো দেখো, গেরিলা দল হুতি। হুতি হচ্ছে যে দেশের গেরিলা গোষ্ঠী, তার নাম হলো ইয়েমেন। তাহলে ইয়েমেনের গেরিলা গোষ্ঠীর নাম কি? হুতি। বলো, কি বললাম? ইয়েমেনের গেরিলা দলের নাম কি? হুতি। আচ্ছা, আল ফাতা এটা হচ্ছে ফিলিস্তিন। তাহলে ফিলিস্তিনের গেরিলা গোষ্ঠীর নাম হচ্ছে আল ফাতা, আর ইয়েমেনের গেরিলা সংগঠনের নাম হচ্ছে হুতি। বকো হারাম হলো নাইজেরিয়া। বকো হারাম কোন দেশের? নাইজেরিয়া। তারপরে দেখো, সেটা হলো আল শাবাব। সোমালিয়ার গেরিলা দলের নাম হলো আল শাবাব। এটা পরীক্ষায় মাঝে মাঝে আসেন। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, ইউরোপের যে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল আছে, ইউরোপের যে 5টা দেশ স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ, ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, ঠিক আছে, এইগুলো কিন্তু হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ। সেখানকার যে জলদস্যু আছে তাদেরকে বলা হয় ভাইকিং। মিয়ানমার হলো গডস আর্মি। গডস আর্মি কোন দেশের? মিয়ানমার। হিজবুল্লাহ গেরিলা গোষ্ঠী হচ্ছে লেবানন। লেবাননের গেরিলা গোষ্ঠীর নাম হচ্ছে হিজবুল্লাহ। গুর্খা হলো নেপালের সৈন্য। শাইনিং পাথ হচ্ছে পেরু। এটা মাঝে মাঝে আসে। ফার্ক গেরিলা গোষ্ঠী কোন দেশের? কলম্বিয়া। ফার্ক গেরিলা গোষ্ঠী কোন দেশের? কলম্বিয়ার গেরিলা গোষ্ঠী ফার্ক। তাহলে হুতি ইয়েমেন, বোকো হারাম নাইজেরিয়া, আল শাবাব সোমালিয়া, ভাইকিং স্ক্যান্ডিনেভিয়ান, হিজবুল্লাহ লেবানন, ফার্ক কলম্বিয়া, গডস আর্মি মিয়ানমার, আল ফাতা হচ্ছে ফিলিস্তিন। ওকে, জুলি আক্তার বলছে রিসেন্টলি। ও আসলে কাকে জিজ্ঞেস করছে আমি বুঝতে পারছি না। ও না লিখছে স্যার, না লিখছে ভাইয়া, ও কিছুই লিখছে না। ও আসলে কাকে প্রশ্ন করছে ও নিজেই জানে না। তুমি কি আমাকে প্রশ্ন করছো? যদি আমাকে প্রশ্ন করো তাহলে অন্তত কমেন্টের প্রশ্নের আগে একটু লিখবা যে ভাইয়া, এভাবে লিখবা। বুঝতে পেরেছো? কারণ তোমার কমেন্ট দেখে মনে হচ্ছে না তুমি কাকে প্রশ্ন করছো। মনে হচ্ছে কমেন্ট সেকশনে কাউকে একজন প্রশ্ন করছে। যাই হোক, জুলিয়া বলছে যে রিসেন্টলি বাংলাদেশে যারা মন্ত্রিত্ব পেয়েছেন তাদের নাম কি পরীক্ষাতে আসবে? হ্যাঁ, যারা মন্ত্রিত্ব পেয়েছেন, অর্থাৎ যে সরকার ত্রয়োদশ নির্বাচন হলো, সেই ত্রয়োদশ নির্বাচনের তথ্যগুলো ভালো করে দেখে যাবা। এবং কে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছে, কে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছে, স্বাস্থ্য সেবায় কে আসছে, জিনিসগুলো একটু দেখে যাবা এক নজরে। তাহলে দেখা যাবে এই জায়গা থেকে প্রশ্ন আসলে তুমি যেন পারো। বুঝতে পারলাম? ভাই, রাজু ভাস্কর্য কোথায় অবস্থিত? রাজু ভাস্কর্য হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে। রাজু ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে। আচ্ছা ভাইয়া, বাংলাদেশের সংবিধানে কি কোনো পরিবর্তন হয়েছে? হ্যাঁ, সংবিধানে সংশোধন পরিবর্তন হয়েছে। 15তম যে সংশোধনীটা, সেটা বাতিল করা হয়েছে। এখনো পর্যন্ত 17 বার সংশোধনী হয়েছে সংবিধানের। এবং এই যে বর্তমানে ত্রয়োদশ নির্বাচন হওয়ার পর যে নতুন সরকার ক্ষমতায় আসলো, তাদেরকে কে শপথ বাক্য পাঠ করিয়েছেন, এগুলো একটু দেখতে হবে। একটু ভালো করে দেখে যাবা সাম্প্রতিকের জন্য। ভাইয়া, রাজু ভাস্কর্য কেন? ওটার নাম রাজু ভাস্কর্য। রাজু ভাস্কর্য এটা হলো সন্ত্রাস বিরোধী ভাস্কর্য। সন্ত্রাসদের জন্য সোচ্চার ছিলেন রাজু, তার নাম অনুসারে সেখানে ভাস্কর্য হয়েছে রাজু ভাস্কর্য। বুঝতে পেরেছি তোমাদের অনেক প্রশ্ন। ওকে, চলো আমরা এরপরে আসি। আমরা কিছু জিনিস পড়তে চাই আরো। সেটা হলো আন্তর্জাতিক কিছু দিবস। তোমাদের এই দিবস থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আন্তর্জাতিক দিবস, আমি যে দিবসগুলো বলবো সেই দিবসগুলো একটু ভালো করে নোট করে নিও, স্ক্রিনশট নিও বা পিডিএফ থেকে দেখে নিও। দিবস 8 মার্চ, তোমাদের দিবস থেকে প্রশ্ন হয় একটা। 8 মার্চ হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। 2 এপ্রিল বিশ্ব অটিজম দিবস। 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। তাহলে দেখো, অটিজম দিবস হচ্ছে 2 এপ্রিল, 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। 22 এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস।
অর্থাৎ পৃথিবীকে বাঁচানোর জন্য যে সম্মেলন হয়েছিল 22 তারিখে, সেই জন্যই ধরিত্রী দিবস হচ্ছে 22 এপ্রিল। এরপরে 31 মে বিশ্ব ধূমপান বর্জন দিবস বা তামাক মুক্ত দিবস। ধূমপান বর্জন দিবস বা তামাক মুক্ত দিবস। ওকে, তাহলে কি কি বললাম? 8 মার্চ নারী দিবস, 2 এপ্রিল অটিজম দিবস, 7 এপ্রিল স্বাস্থ্য দিবস, 22 এপ্রিল ধরিত্রী দিবস, 31 মে ধূমপান বর্জন দিবস, 5 জুন বিশ্ব পরিবেশ দিবস এবং 20 জুন বিশ্ব শরণার্থী দিবস। এটা পরীক্ষা আসে, পরিবেশ দিবস নিয়ে অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসে। 12 আগস্ট আন্তর্জাতিক যুব দিবস, 30 আগস্ট গুম বিরোধী দিবস। যেহেতু আমরা গত বছরে দেখেছি প্রচুর গুম হত্যা এগুলো হয়েছে, তো এই গুম দিবস নিয়ে ভালো করে দেখে যেও, আসতে পারে পরীক্ষায়। আচ্ছা, এরপরে দেখি গণতন্ত্র দিবস। যেহেতু নির্বাচন হয়েছে, নতুন সরকার হয়েছে, গণতন্ত্র নিয়েও হতে পারে প্রশ্ন। দেখো 15 সেপ্টেম্বর গণতন্ত্র দিবস, 16 সেপ্টেম্বর ওজোন স্তর রক্ষা দিবস, লাগবে এটা, ওজোন স্তর রক্ষা দিবস। 16 অক্টোবর বিশ্ব খাদ্য দিবস, 24 অক্টোবর জাতিসংঘ দিবস। অর্থাৎ 1945 সালের এই 24 অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল, এই জন্য এই 24 অক্টোবরটা হলো জাতিসংঘ দিবস। আসো 9 ডিসেম্বরের দিকে আসি। 9 ডিসেম্বর দুর্নীতি। বর্তমান সাম্প্রতিক সময়ে দুর্নীতি এই শব্দ প্রচুর আলোচিত হয়েছে, দুদক আলোচিত হয়েছে, তাই না? দুদক, দুর্নীতি, বিপ্লব, ইনকিলাব, জিন্দাবাদ, এরকম শব্দ প্রচুর আলোচিত হয়েছে। যে তোমরা একটু দেখে যাও, ইনকিলাবের সন্ধি বিচ্ছেদ, ইনকিলাব কোন ভাষা থেকে আসা, জিন্দাবাদের সন্ধি বিচ্ছেদ কি, ব্যাস বাক্য কি, এগুলো মাঝে মাঝে পরীক্ষায় আসে, দিয়ে দেয়। আচ্ছা, তাহলে দেখো 9 ডিসেম্বর বিশ্ব দুর্নীতি দিবস, গণহত্যা দিবস। আর 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। তোমাদের নার্সিং এর ক্ষেত্রে আরো স্বাস্থ্য রিলেটেড কিছু দিবস আছে। বিশ্ব বিশ্ব সেবিকা দিবস কবে? 12 মে। তারপরে হচ্ছে তোমার প্রশ্ন আসে যে ডায়াবেটিস দিবস কবে, আসে না? ডায়াবেটিস দিবস কবে? তো এগুলো একটু দেখে যাবা, স্বাস্থ্যের সাথে রিলেটেড যে দিবস আছে সেটা একটু দেখে যেও, প্রশ্ন কমন আসতে পারে ওটা পড়লে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা টপিক পড়তে চাই। কিছু বিখ্যাত ব্যক্তি আছে যারা বিভিন্ন সময়ে বিভিন্ন উক্তি করেছিলেন, তাদের কিছু উক্তি আছে, সেই উক্তিগুলো আমরা একটু এক নজরে পড়ে ফেলতে চাই। উক্তিগুলো একটু দেখো, মাঝে মাঝে পরীক্ষায় উক্তি থেকে প্রশ্ন আসে। ওকে, এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। তোমাদের একদম ক্লাসের শেষে আমি একটা দিব তোমাদেরকে, একদম ক্লাস শেষে তোমাদেরকে একটা সিলেবাস দিয়ে দিব, সাজেশন দিয়ে দিব, যেগুলো পড়ে যাবা। বুঝতে পেরেছো? আচ্ছা, একজন প্রশ্ন করেছে, জোয়েনা আক্তার জোয়েনা আক্তার একটা প্রশ্ন করেছে। জোয়েনা আক্তার যে প্রশ্নটা করেছে, আচ্ছা একটা মিনিট আমাকে একটু সময় দাও, একটা মিনিট আমাকে একটু সময় দাও, আমি আসতেছি এখনই। ওকে, দেখো কি বলছি। ও প্রশ্ন করলো যে চর্যাপদ নিয়ে প্রশ্ন করলো। এই চর্যাপদ রচিত হয়েছিল পাল আমলে। বলো, চর্যাপদ রচিত হয়েছে কোন আমলে? এটা বাংলা সাহিত্যের সবচেয়ে প্রাচীন একটা নিদর্শন হলো চর্যাপদ। বুঝতে পেরেছো? এই যে প্রশ্ন করেছো তার জন্য বলছি, প্রাচীন একটা সাহিত্য নিদর্শন হচ্ছে চর্যাপদ। এই যে চর্যাপদ, এই চর্যাপদ এটা নেপালের রাজদরবার থেকে এটা আবিষ্কার করা হয়েছিল, নেপালের রাজদরবার থেকে। তো এখন চর্যাপদের রচনাকাল, এটা অনেকগুলো তথ্য আছে যে চর্যাপদের রচনাকাল দুই ধরনের তথ্য। যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 650 থেকে 1200 মানে 1200 সাল পর্যন্ত বলেছেন চর্যাপদের সময়কাল। আবার সুনীতি কুমার এসে বলেছেন 950 থেকে 1200। বুঝতে পারলাম? চর্যাপদের মোট যে কবি বা পদকর্তা যারা হচ্ছে, ধরো যতগুলো চর্যাপদ, এটা হচ্ছে কবিতার বই, সহজ কথা, বুঝতে পারলাম? কবিতার বই। ওই কবিতার বইটার মধ্যে যারা কবি মানে কবিতা লিখেছেন, কবিতা মানে হচ্ছে পদ, এই পদগুলোইটাকে আমরা কবিতা বলছি। তো যেটা লিখেছেন তাদেরকে বলা হতো পদকর্তা। তো এই চর্যাপদের মধ্যে মোট কবি বা পদকর্তা ছিলেন 23 জন। কতজন ছিলেন? 23 জন। এটা বলছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 23 জন।
আর ডক্টর মোহাম্মদ সুনীতি কুমারের মতে হলো 24 জন। এখন প্রশ্ন হলো যে ভাই, তাহলে এর মধ্যে সবচেয়ে বেশি পদ কে রচনা করছে? সবচেয়ে বেশি পদ কে রচনা করেছে, এটা কে বলতে পারবা? সবচেয়ে বেশি পদ কে রচনা করেছে, কে বলতে পারো? ওর প্রশ্নটাই ছিল এটা যে চর্যাপদের মধ্যে সবচেয়ে বেশি পদ কে রচনা করেছে। এই চর্যাপদের কবিদের মধ্যে বা পদকর্তাদের মধ্যে একজনকে বলা হয় বাঙালি কবি। কি কবি? বাঙালি কবি। সেই বাঙালি কবির নাম হচ্ছে বসুকুপা। বসুকুপা। তাহলে এই বসুকুপা তিনি চর্যাপদের 8টা পদ রচনা করেছিলেন। বুঝতে পারলাম? 8টা পদ। আর অনেকগুলো ব্যক্তি আছে, বসুকুপা আছে, কুক্কুরিপা আছে, স্বরূপপা, অনেকগুলো ব্যক্তি আছে। তুমি যেটা প্রশ্ন অ্যান্সার করেছো তোমাকে আমি দিলাম, যে চর্যাপদের মধ্যে সবচেয়ে বেশি পদ কে রচনা করেছিলেন, বলো। বুঝতে পারলাম। একজন বলছে কানহপা। তোমরা অনেক অনেক কিছু বলছো, অনেক কিছু বলছো তোমরা। তোমাদের চর্যাপদের কোনো যদি নোটস লাগে আমাকে বললো, আমি দিয়ে দিব না তোমাদেরকে। আসো আমরা এই জায়গাটায় চলে আসি। খেয়াল করো উক্তি, যদি বিশ্ববিদ্যালয় ভালো হয় তবে দেশ ভালো হবে, এই কথাটা বলেছে জওহরলাল নেহেরু। যদি বিশ্ববিদ্যালয় ভালো হয় তবে দেশ ভালো হবে, কে বলেছে? জওহরলাল নেহেরু। দেখো গ্লাডস্টোন কি বলেছে? গ্লাডস্টোন বলেছে জাস্টিস ডিলাইড ইজ জাস্টিস ডিনাইড। জাস্টিস ডিলাইড ইজ জাস্টিস ডিনাইড। তাহলে জাস্টিস ডিলাইড ইজ জাস্টিস ডিনাইড কে বলেছে? গ্লাডস্টোন বলেছে। গ্লাডস্টোন। জাস্টিস ডিলাইড ইজ জাস্টিস ডিনাইড কার কথা? কার কথা? গ্লাডস্টোন। গ্লাডস্টোন আরেকটা বলছে জাস্টিস জাস্টিস হুরিড ইজ জাস্টিস ভ্যারিড। আচ্ছা তোমরা 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 কান্নহপার কথা বলেছো। হ্যাঁ, কান্নহপা রচনা করেছে হলো 23টা পদ, আর বসুকুপা রচনা করেছে 8টি পদ। দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি হচ্ছে বসুকুপা, ফয়সাল আহমেদ ফাহিম। চর্যাপদ নিয়ে কনফিউশন হওয়ার কিছু নাই। চর্যাপদের যে পদকর্তাটা আছে তোমাদেরকে সহজ একটা টেকনিক শিখাই দিব। চর্যাপদের টোটাল পদ কয়টা? সবসময় সুনীতি কুমারের মতে কয়টা, শহীদুল্লাহর মতে কয়টা, এই ধরনের প্রশ্ন মাঝে মাঝে আসে। সহজ একটা টেকনিক শিখাই দেই, সহজ একটা টেকনিক শিখাই দেই, তাহলে তুমি মনে রাখতে পারবা। অল টাইম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কম। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সব সময় কম, অর্থাৎ যত ছোট সংখ্যা আছে সেটা হলো চর্যাপদের যত ছোট সংখ্যা সেটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে, আর বড় সংখ্যাটা বলছে সুনীতি কুমার। যেমন ধরো চর্যাপদের মোট পদকর্তা বা রচনাকর্তা হচ্ছে যেটা বড়, ধরো ধরো মোট পদ আছে, পদকর্তা হচ্ছে 51 জন। তাহলে 51 জন, এই 51টা পদ আছে, এটা কে বলছে? এটা বলছে সুনীতি কুমার। আর 50টি পদ আছে, এটা বলছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এবার আসো পদকর্তা বা কবির মধ্যে মোট পদকর্তা 23টা, এই 23 বলছে হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আর 24 বলছে সুনীতি কুমার। 24 কে? সুনীতি কুমার। এবার আসো চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করছে কে? কান্নপা, যেটা তিনি 13টা পদ রচনা করেছেন সবচেয়ে বেশি। আর দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেছেন বসুকুপা, 8টি পদ রচনা করেছিলেন। এরপরে এই বসুকুপা কি বলা হয়? বাঙালি কবি। কি বলা হয়? বাঙালি কবি। আরেকজন ব্যক্তি আছেন, তার নাম হচ্ছে কুক্কুরিপা, তিনি 3টা করেছেন। লুইপা করেছেন 2টা, আর সবরপা করেছেন 2টা, প্রাচীন কবিতার নাম। আর বাকি সবাই একটা করে পদ রচনা করেছিলেন চর্যাপদের। তোমরা যারা বাংলা ক্লাস করো, যে স্যার বাংলা ক্লাসে চর্যাপদের স্যারকে বলবা নোট দিয়ে দিতে, স্যার দেখবা চর্যাপদের নোট দিয়ে দিচ্ছে। বুঝতে পারলাম? তো তোমাদের যে কনফিউশন ছিল সেই কনফিউশন ক্লিয়ার করে দিয়েছে। ও, বুঝতে পারলাম। এরপরে চর্যাপদের নোটস আছে আমার কাছে, অনেক কিছু আমি নিজে নিজে আমার চাকরির জন্য পড়তে হয়তো লিখেছিলাম। ওকে, যদি কখনো সময় পাই দিয়ে দিব না তোমাদের। এটা দিয়ে দেবো। আসো এখানে আসো, গুরুত্বপূর্ণ কিছু উক্তি। নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই শক্তি বলছে ফ্রান্সিস বেকন। এলাম দেখলাম জয় করলাম, ভিনি ভিডি ভিসি বলছে রোমান সম্রাট জুলিয়াস সিজার। এলাম দেখলাম জয় করলাম। তারপরে দেখো যে জ্যাক রুসো, তিনি একজন দার্শনিক, তিনি কি বলছে? মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত। বলছে ইতিহাস হচ্ছে অভিজাত শ্রেণীর সমাধি ক্ষেত্র,
ইতিহাস কি? অভিজাত শ্রেণীর সমাধি ক্ষেত্র। মানব সমাজ মূলত শ্রেণী সংগ্রামের ইতিহাস, কার্ল মার্কসের কথা। মানব সমাজ মূলত শ্রেণী সংগ্রামের ইতিহাস, কার্ল মার্কস বলেছে। এটাও ইতিহাসের শিক্ষা যে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না, কার্ল মার্কস। এটাও ইতিহাসের শিক্ষা, কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না, কে বলেছেন? কার্ল মার্কস বলেছেন। দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছেন, গিভ মি ব্লাড, আমাকে রক্ত দাও, আই প্রমিস ইউ ফ্রিডম, আমি তোমাকে স্বাধীনতা দেব। নেপোলিয়ন বোনাপার্ট বলেছে, অসম্ভব শব্দটি কেবল বোকাদের অভিধানেই পাওয়া যায়। ইম্পসিবল ইজ এ ওয়ার্ড ফাউন্ড ইন ফুলস ডিকশনারি। অসম্ভব শব্দটি বোকাদের অভিধানেই পাওয়া যায়। আলবার্ট আইনস্টাইন বিজ্ঞানী, তিনি বলেছেন যে ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ। কল্পনা শক্তি জ্ঞান থেকে অধিকতর গুরুত্বপূর্ণ, অর্থাৎ জ্ঞানের থেকে কল্পনা শক্তি আর বেশি। কল্পনা ইজ মোর ইম্পর্টেন্ট, অধিক গুরুত্বপূর্ণ দেন নলেজ, জ্ঞান থেকে অনেক গুরুত্বপূর্ণ। আইনস্টাইনের কথা। আসো এখানে দেখো, শাসক যদি হয় ন্যায়পরায়ণ, এটাও পড়েছি আমি। যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা নেই, জন লক বলেছেন। যেখানে আইন নেই সেখানে কি নেই? স্বাধীনতা নেই। তারপর দেখেন আব্রাহাম লিঙ্কন, মার্কিন 16তম প্রেসিডেন্ট, তিনি বলেছিলেন, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। নেপোলিয়ন আরেকটা কথা বলছে, আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি উপহার দিব। শেক্সপিয়ার বলেছে, ইংরেজি কবি শেক্সপিয়ার সাহিত্যিক, কাপুরেশরা মরার আগে বহুবার মারা যায়, কিন্তু সাহসীরা একবার মৃত্যুবরণ করে। হিটলার বলেছেন, যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন। হিটলার বলেছেন, ওয়ান স্টেট, ওয়ান নেশন, ওয়ান লিডার। এই কথাগুলো বলেছে। এগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবা, বুঝতে পেরেছো? এই উক্তিগুলো আমি দিয়ে দেবো না পিডিএফ আজকে এই ক্লাসের। তোমরা আমার স্কুল পেজে নক দিলেই তারা তোমাকে পিডিএফ দিয়ে দিবে। আর আমি কিছু গুরুত্বপূর্ণ টপিক লিখে দিচ্ছি, এই টপিকগুলো এই কয়েকটা দিন একটু ভালো করে দেখে যেও। গুরুত্বপূর্ণ যে টপিকগুলো লিখছি সেগুলো একটু ভালো করে দেখে যেও, তাহলে পরীক্ষা অন্তত ভালো করবা। যে টপিকগুলো পড়ে যাবা, আমি বাংলাদেশ পার্ট থেকে লিখে দিচ্ছি। বাংলাদেশ পার্ট থেকে লিখে দিচ্ছি 1952 সালের ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন ভালো করে দেখবা। ভাষা আন্দোলন। 1969 সালের গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান। 1971 সালের মুক্তিযুদ্ধ। লিখে নাও, 1971 সালের মুক্তিযুদ্ধ দেখবা ভালো করে। 1972 সালের সংবিধান। 1972 সালের সংবিধান দেখবা। এরপরে দেখবা হচ্ছে উপজাতি, বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থা, ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, সংবিধান, উপজাতি, সম্পদ। তারপরে কি দেখবা? ব্যাংকিং ব্যবস্থা। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, প্রত্নতাত্ত্বিক যে স্থানগুলো আছে সে প্রত্নতাত্ত্বিক স্থান, প্রত্নতাত্ত্বিক স্থান। বাংলাদেশের যতগুলো চিত্রশিল্পী আছে সেই চিত্রশিল্পী, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, জাতীয় পতাকা, জাতীয় মনোগ্রাম, রাষ্ট্রীয় প্রতীক, জাতীয় বিষয়াবলী দেখবা। জাতীয় যে দিবসগুলো আছে, বাংলাদেশের যতগুলো দিবস আছে সেই দিবসগুলো দেখবা। নদ নদী, তারপর হচ্ছে পাহাড় পর্বত আছে না, নদ নদী, পাহাড় পর্বত, ঝর্ণা, হাওর বিল, চর আছে না, এই জিনিসগুলো দেখবা। নদ নদী, হাওর বিল, চর, ঝর্ণা, জলপ্রপাত, এগুলো দেখবা। এই জিনিসগুলো দেখে পরীক্ষায় তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ভাইয়া পিডিএফ কিন্তু একদিনেও পাইনি। পিডিএফ না পেলে পেজে মেসেজ দিবা, তাদেরকে মেসেজ দিবা, আমি তাদেরকে পিডিএফ দিয়ে দিয়েছি পূর্বে। মেসেজ দিবা তাহলেই হবে, তারা দিয়ে দিবে, নক দিবা। ওকে, তাহলে চিত্রশিল্পী, জাতীয় বিশ্ববিদ্যালয় দিবস, নদ নদী, পাহাড় পর্বত, হাওর, এগুলো দেখবা। এগুলো মোটামুটি পড়লো। তারপরে বাংলাদেশে যে বিভিন্ন জাদুঘর আছে, বাংলাদেশের বিভিন্ন জাদুঘর আছে না, সেই জাদুঘর গুলো একটু দেখে যেও। তারপরে প্রাচীন জনপদ দেখবা, প্রাচীন ইতিহাসের মধ্যে প্রাচীন জনপদ দেখবা। প্রাচীন জনপদ, ইংরেজ শাসন,
সে ইংরেজ শাসনটা দেখবা, প্রাচীন জনপদ, ইংরেজ শাসন, এই জিনিসগুলো মোটামুটি পড়ে গেলে বাংলাদেশ পার্ট ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারলাম? বাংলাদেশ পার্ট ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার আসো আন্তর্জাতিক কি কি দেখে যাবে। আন্তর্জাতিক আন্তর্জাতিক কি দেখবা? সংস্থা, সংস্থা, মহাদেশ, বিখ্যাত ব্যক্তি, তারপরে হচ্ছে উক্তি, তারপরে হচ্ছে গ্রন্থ, দিবস। তাহলে সংস্থা, মহাদেশ, ব্যক্তি, উক্তি, গ্রন্থ, দিবস, বিভিন্ন দেশের ভাষা, বিভিন্ন দেশের আইন সভা, বিভিন্ন দেশের ভাষা, বিভিন্ন দেশের আইন সভা, তারপরে হলো আইনসভা, তারপরে কারাগার, বিভিন্ন কারাগার, কারাগার দেখবা, মহাসাগর, সাগর, মহাসাগর আছে না, মহাসাগর, রাজধানী, রাজধানী, মুদ্রা, রাজধানী, মুদ্রা, তারপরে কিছু দেশের ভৌগোলিক উপনাম, ভৌগোলিক উপনাম যেগুলো আছে, ভৌগোলিক উপনাম কোনগুলো বোঝো? সম্মেলনের শহর, পৃথিবীর ভূস্বর্গ, বাতাসের শহর, রিকশার নগরী, আছে না এরকম? সেই এই জিনিসগুলা, এগুলো ভালো করে দেখে যেও। হ্যাঁ, মোটামুটি এগুলোর মধ্যে থেকে পরীক্ষা আসবে। আর বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই পড়ে যাবা, বিগত বছরে যত প্রশ্ন আছে অবশ্যই পড়ে যাবা। বুঝতে পারলাম? আর সমসাময়িক যে সাম্প্রতিক ঘটনাগুলো আছে, ঘটনা প্রবাহ আছে, সেই সাম্প্রতিক ঘটনাগুলো দেখবা, এর মধ্যেই পরীক্ষা চলে আসবে। ভাই, আপনাদের এখানে লাইট নেই? আমাদের এখানে লাইট নেই মানে পেছনে ব্যাকগ্রাউন্ড তো কালো, এই কারণে লাইট একটু কম রেখেছি। বুঝতে পেরেছেন নিশিতা? তাহলে মোটামুটি সাজেশন পেয়েছেন। আপনাদের সাথে অনেকদিন ধরে আমি ক্লাস নিয়েছি আপনাদের এখানে, আশা করি বিভিন্ন ভাবে উপকৃত হয়েছেন আপনারা ক্লাস করে। আমার স্কুলের সাথে যারা ছিলেন, তো আলহামদুলিল্লাহ। তো তাদের পেজে নক দিলে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক দিয়ে দিবে, পিডিএফ দিয়ে দিবে, আপনারা যা দরকার নিয়ে নেবেন। আর একটা কথা বলবো, পরীক্ষার হলে মাথা খুব ঠান্ডা রাখতে হবে, ঠান্ডা মাথা, তাহলে পরীক্ষা ভালো হবে। আর মাথা গরম মানে হচ্ছে পরীক্ষা খারাপ। সহজ কথা, ঠান্ডা মাথায় উত্তর করতে হবে। যেহেতু আপনাদের কোনো নেগেটিভ মার্ক নাই, তাহলে চেষ্টা করবেন সবগুলো প্রশ্নেরই উত্তর করার। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে কথা। আপনাদের জন্য অনেক দোয়া থাকবে, অনেক শুভ কামনা থাকবে। পরীক্ষার পরে জানাবেন আপনাদের পরীক্ষাগুলো কেমন হয়, চান্স পেলেও জানাবেন, না পেলেও জানাবেন, হয়তো আরো ভালো গাইডলাইন দিতে পারবো ইনশাআল্লাহ। আর এই তো, সবার জন্য অনেক অনেক শুভ কামনা থাকবে, সবার জন্য অনেক দোয়া থাকবে, অনেক ভালোবাসা থাকবে। আপনারা সাধারণ জ্ঞানের পাশাপাশি বাংলা, ইংরেজি, তারপরে আপনাদের ম্যাথ, তারপর হচ্ছে সায়েন্সের যে সাবজেক্ট গুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যেগুলো আছে, সেগুলো ভালো করে দাগাবেন। নৈতিক মূল্যবোধ থেকে আপনাদের কিছু প্রশ্ন আসবে। নৈতিক মূল্যবোধের প্রশ্নগুলো আসলে কমন পাবেন না আপনি ওভাবে। এটা আপনার পরীক্ষার হলে যে প্রশ্নগুলো আসবে, সেটা প্রশ্ন দেখে ইনস্ট্যান্ট আপনার কাছে যেটা মনে হবে পজিটিভ, সবসময় নৈতিক মূল্যবোধের প্রশ্নগুলো পজিটিভ দাগাবেন, পজিটিভলি দাগাবেন, দেখবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ওই প্রশ্নগুলোর উত্তর আপনার কারেক্ট হবে ইনশাআল্লাহ। এই তো, এই হচ্ছে আপনাদের সাথে আমার কথাবার্তা, আলোচনা। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইলো, অনেক ভালোবাসা রইলো, আমার স্কুলের জন্য অনেক ভালোবাসা রইলো। এই হচ্ছে কথা।
পুরো সাজেশন কি এইটুকু? হ্যাঁ, এইগুলোই ভালো করে পড়ে যান। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।